নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। গণতন্ত্রের জন্য আন্দোলনে অবিচল ভূমিকা থাকায় আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। দিনটি ঘিরে দলটির পক্ষ থেকে রাজধানী সহ সারা দেশে দোয়া মাহফিল হলেও কেক কাটা বা আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান করেনি দলটি। তবে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর মা বেগম তৈয়বা মজুমদারের ঘরে ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ৫ সন্তানের মধ্যে তিনি তৃতীয়। ১৯৬০ সালে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন, আর সে বছরেই জিয়াউর রহমানের সাথে যুগলবন্দী হন। এরপর থেকে তিনি খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তার ২ সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নিলে খালেদা জিয়া কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে নৌপথে ১৫ মে ঢাকায় আসার কয়েকদিন পর প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে তিনি বন্দী হন। স্বাধীনতার পর রাজনৈতিক নানা পট পরিবর্তনের পর জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপতি হলেও তিনি ছিলেন সাদামাটা গৃহিণী, রাজনীতি থেকে ছিলেন অনেক দূরে। ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যার পর গণতন্ত্রের জন্য দলের হাল ধরেন তিনি। গৃহিণী থেকে রাজপথে আপোষহীন সংগ্রাম, অবশেষে সফল হন ৯০-এর স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে। এরপর ৩ দফায় দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ১/১১ পর ফখরুদ্দিন সরকারের আমলে কারাগারে যান তিনি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ২০১৮ সালে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় সাজা হয় খালেদা জিয়ার। ২ বছরের বেশি কারাভোগ করেন তিনি। করোনাকালে সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়া মুক্ত হলেও কার্যত তিনি ছিলেন গৃহবন্দী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর মুক্ত হন খালেদা জিয়া। মহিষী এই নারীর জন্মদিন আজ। আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান করছে না দলটি দিনটিকে ঘিরে, তবে রাজধানী সহ সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তিনি না থাকলে দেশের গণতন্ত্র হয়তো অধরায় থেকে যেত বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। শত অত্যাচার নির্যাতনের পরেও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি বেগম জিয়া। তাই তিনি শুধু বিএনপি নেত্রী না, গণতন্ত্রকামী সকলের নেত্রী বলেও দাবি করেন দলটির নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। গেল ১ বছরে ভোলাগঞ্জ থেকে ১,৫০,০০,০০০ ঘনফুট পাথর লুট হয়েছে। পরিবেশবিদরা বলছেন এতে তৈরি হচ্ছে ওই অঞ্চলের অর্থনৈতিক এবং পরিবেশগত বিপর্যয়। পাথর চুরি ঠেকাতে পদক্ষেপ নেয়ার পাশাপাশি চাইলেন নীতিমালা। এদিকে রাজধানীর ডেমরা থেকে গতকাল উদ্ধার হয়েছে আরও ৪০,০০০ ঘনফুট চুরি যাওয়া সাদা পাথর। পাহাড় থেকে ঝর্ণার পানির স্রোতে ধোলাই নদ বেয়েই সাদা পাথর নেমে আসে নদের উৎসব মুখ ভোলাগঞ্জ জিরো পয়েন্টে। এতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, অন্যদিকে তৈরি হয় পর্যটনের অপার সম্ভাবনা। কিন্তু গেল ৫ আগস্টের পর সেখানে ধুধু বালুচর। ১ বছরে ১,৫০,০০,০০০ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২০০ কোটি টাকার অধিক। পরিবেশবিদরা বলছেন পাথর চুরিতে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, হয়েছে পরিবেশগত বিপর্যয়ও। পাথরগুলো যেখান থেকে স্বাভাবিকভাবে আসে সেখান থেকে পানি প্রবাহের ভয়ঙ্কর রকম তোড় তৈরি হয়। বাড়ে পানি প্রবাহের তীব্রতা, জমা হয় পাথর। পাথর ওই তোড়ের পানিকে ভেঙে টুকরো টুকরো করে তার গতিকে নিয়ন্ত্রণ করে। বিশেষজ্ঞরা বলছেন পাথর চুরি হওয়াতে ক্ষতিগ্রস্ত হবে পানির প্রবাহ। এই পানিতে যে পাথরগুলো ছিল সেগুলো ন্যাচারালি উজান থেকে আসা পাথর। এই পাথর ওই এলাকার যে ভারসাম্য, প্রাকৃতিক ভারসাম্য, নদীর পানির যে প্রাকৃতিক ভারসাম্য সেটি তৈরি করেছিল এবং এই পাথরগুলো সেখান থেকে উইথড্র করে ফেলার কারণে সেখানকার পানির যে স্বাভাবিক গতি সেই গতিটা বৃদ্ধি পাচ্ছে, ফলে নদীর বা ওই অঞ্চলের ভাঙনের সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। পানির মধ্যে অক্সিজেন সংশ্লেষ করার কাজও বিঘ্নিত হতে পারে বলে মনে করেন পরিবেশবিদরা। তাগিদ দিলেন পাথর উত্তোলনে নীতিমালা তৈরির। পাথর এখান থেকে উত্তোলন করে ফেলা, এরকম প্রগাঢ়ভাবে, এরকম ইন্টেন্সিভলি সকল পাথর নিয়ে যাওয়া
ওই অঞ্চলের মাটি, পানি, বাতাস সবগুলো বিষয়ের জন্য একটি ক্ষতির কারণ, অর্থাৎ পরিবেশগত একটি বিপর্যয়ের সৃষ্টি সেখানে ইতিমধ্যেই হয়েছে। পাথর চুরির ফলে দুই পাশে প্লাবনের পরিমাণ বাড়ে, ভাঙনের সৃষ্টি হয় এবং পানিকে গোড়াতেই সাংঘাতিকভাবে দূষিত করে। তাই এসব ধ্বংসাত্মক কার্যক্রমের কারণে প্রকৃতিগতভাবে ক্ষতি তৈরির অভিঘাত সৃষ্টি হয় বলেও মনে করেন পরিবেশবিদরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় বাড়ির ভেতর থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঋণের চাপ সইতে না পেরে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন কৃষক মিনারুল ইসলাম। চিরকুটে লিখে গেছেন মৃত্যুর কারণ। আরও জানাচ্ছেন সাখাওয়াত হোসেন। ঋণের চাপ সইতে না পেরে স্ত্রী ও 2 কন্যা সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন নিজেও। এক পলকে চুপসে গেছে রাজশাহীর বামুনশিকড় এলাকার চাষি মিনারুল ইসলামের পরিবার। শুক্রবার সকালে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে বাড়ির ভিতর থেকে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় কৃষক মিনারুল, তার স্ত্রী, 11 বছরের ছেলে ও 1.5 বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে মিনারুলের লেখা চিরকুট পেয়েছে পুলিশ। লেখা, আমি নিজ হাতে সবাইকে মারলাম। আমি যদি মরে যাই তাহলে আমার ছেলে মেয়ে কার আশায় বাঁচবে? দুঃখ আর কষ্ট ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাবার অভাবে। আমার কোনো রেলপাতি নাই, শত্রুপনা নাই, আমার বেটার সাথুরা নাই। কোনোদিন জ্বালা যন্ত্রণা করেনি, জামাই সবসময় ভালোবেসেছে, খাবার দাবার ভালো খাওয়াইছে। এখন কিভাবে কি হয়েছে এটা তো আমরা জানি না। বাবা মা সহ একই বাড়িতে বাস করতেন বামুনশিকড় গ্রামের এই দিনমজুর। সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ডাকাডাকি করেন বাবা রুস্তম আলী। সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখেন বিভৎস দৃশ্য। হৃদয় বিতরক এই ঘটনায় পুরো গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া। স্বস্তিতে নেই কেউ। দেখছে মরিয়া সব আর মানুষের মধ্যে দেখতে হলো না, আমি ঘুরে চলে যাবো। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার। স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সকালবেলা ওনারা যে একটা দরজা, ওটা টিনের দরজাটা দিয়ে ওনারা পরবর্তীতে ওই দেখতে পায় যে এখানে মৃত অবস্থা আছে। তো আমাদের কাছে মানে প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে। দুপুরে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন সিআইডি। মরদেহগুলো ময়না তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সাখাওয়াত হোসেন, নাগরিক, রাজশাহী। প্রতি সপ্তাহে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি নতুন কিছু নয়। এবার হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। কৃষকের মাঠ থেকে পাইকারি বাজার পর্যন্ত নানা ধাপে মূল্য বৃদ্ধির অভিযোগ থাকলেও সংশ্লিষ্টরা বলছেন মৌসুমি ঘাটতি ও পরিবহন খরচ বাড়াই মূল কারণ। তবে ভোক্তারা বলছেন কৃত্রিম সংকট তৈরির জন্য মজুতদারি ও বাজারে কারসাজি দায়ী। বিস্তারিত মুনিয়া জ্যোতি রিপোর্টে। রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে হঠাৎ করে বেড়ে গেছে পেঁয়াজের দাম। কয়েকদিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা। খুচরা বাজারে স্থানীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়, যা গত সপ্তাহে ছিল 60 টাকার আশেপাশে। কৃষক থেকে শুরু করে বাজার সংশ্লিষ্টদের ভাষ্য, আগে অনেক কৃষক মৌসুমে পেঁয়াজ ধরে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করতেন। ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়ে যেত। এবারও একই ধারা লক্ষ্য করা যাচ্ছে, যদিও অনেকে মৌসুমি ঘাটতিকে দায়ী করছেন। হয়তো পুরাতন পেঁয়াজ ঘরে আছে কম, কাস্টমার তো ঠিকই আছে, খাইতেছে তো ঠিকই। হয়তো পেঁয়াজ শর্ট কারণে দাম একটু বেশি। আমরা নিয়ে গেছি ওই পেঁয়াজ 56 টাকা কেজি, সেই পেঁয়াজ আজকে হলো 80 টাকা কেজি। ডিফারেন্সটা অনেক বেশি না। মহল্লা নিয়ে তো 90 টাকা চাইলে তারা মাথায় পারি। 90 টাকা হয়ে গেছে পেঁয়াজ। পাইকারি বাজারে বিক্রেতারা বলছেন পরিবহন খরচ বেড়ে যাওয়া ও সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে ক্রেতারা মনে করেন মজুতদারি ও সিন্ডিকেটই দাম বৃদ্ধির পেছনের মূল চালিকা শক্তি। পেঁয়াজ কত ইয়াতে কিনলাম 350 টাকা, আজকে 20 টাকা বেড়ে গেছে। 370 টাকা, কেউ 80। 1 মাস আগে কিনছি তখন এই পেঁয়াজ নিয়ে গেছে 250 টাকা পারলাম। কৃষক থেকে ভোক্তা সব পক্ষের অভিযোগ আর বাস্তবতার মধ্যে ফারাক থাকলেও বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী সমাধান ছাড়া পেঁয়াজের বাজারের অস্থিরতা থামানো সম্ভব নয়। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠছে পদ্মার পানি। প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জের নিম্নাঞ্চল।
পানিবন্দী প্রায় 9,000 পরিবার। তলিয়েছে ফসলি জমি, সড়ক তলিয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ফারুক আহমেদ চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। বৃষ্টি আর ঢলে পানি বাড়ায় ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। এরপর থেকেই বাড়তে শুরু করেছে বাংলাদেশের পদ্মার পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় 9,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ। পানিতে তলিয়েছে ফসলি জমি। এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। আমরা ভাগ্য বিড়ম্বিত এলাকার মানুষ, পদ্মার তীরবর্তী। সবসময় পদ্মার করাল গ্রাসে আমরা বারবার পতিত হই। আপনার পানি বাড়তেছে, আর এখন পানি অতিরিক্ত পানি, বাড়ি ঘর সব ডুবে গেছে। আমাদের বাড়ির সব চারপাশেই পানি, এবং শুধু রাস্তাটা কি বলে একটু জায়গা আছে, তাও পানি কিছু কিছু জায়গায় পানি উঠে গেছে। আমরা এখানে যতগুলো পরিবার আছি সবাই কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছি আস্তে আস্তে। কয়েক বছর ধরে চলছে এরকম আমাদের নদী ভাঙন। পানিবন্দী বিপাকে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। প্রায় 7,500 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এই পানিবন্দী মানুষগুলোর যে নিত্য নৈমিত্তিক প্রয়োজন, বিশেষ করে সুপেয় পানি, খাদ্য, এইগুলোর তীব্র অভাব আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা বিভিন্ন মানবিক সহায়তা গতকাল জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 2-1 দিনের মধ্যে বদলাবে পরিস্থিতি। পদ্মাতে পানি আজকে পর্যন্ত 35 সেন্টিমিটার নিচে আছে বিপদসীমার। পানি অলমোস্ট স্টেবলের দিকে। আশা করছি আগামী 2-1 দিন স্টেবল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। পদ্মার পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নিম্নাঞ্চল তলিয়ে দুর্ভোগ বাড়ছে চরাঞ্চলের মানুষের। আছে নদী ভাঙনের আতঙ্কও। সংকট সমাধানে প্রশাসনের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান চরবাসী। সিরাজুম মনির শুভ, নাগরিক। নির্বাচনের পরে জাতীয় সরকার গঠনের আশ্বাস মানুষকে আবার বোকা বানানোর চেষ্টা, মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন। টাঙ্গাইল 7 আসন থেকে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তোফাজ্জল হোসেন জাতীয় সরকার গঠন ও পিআর পদ্ধতির ভোটের পক্ষে মত দেন। তবে তিনি অভিযোগ করেন, ভোটের পরে যারা জাতীয় সরকার গঠনের কথা বলছে তারা মানুষকে আবার বোকা বানাতে চাচ্ছে। নির্বাচনের পরে যারা জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে তারা মূলত এই দেশের জনগণকে মূলা দেখাইতে চায়। এদেশের 18 কোটি জনগণ চায় নিম্নকক্ষে পিআর হোক, প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের যে মূল্য সেই মূল্যটা বহাল থাকুক। আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক হলো আজ। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার লক্ষ্য ছিল শান্তি প্রতিষ্ঠা। এই বৈঠকে পুতিনের চাওয়া পশ্চিমা বিশ্বের স্বীকৃতি, আর ট্রাম্প চান শান্তিদূতের ভূমিকা। আজ আলাস্কার অ্যাংরেজে ট্রাম্প ও পুতিনের বৈঠক হয়েছে। 4 বছর পর এটি তাদের প্রথম মুখোমুখি আলোচনা। বৈঠকের মূল বিষয় ইউক্রেন যুদ্ধ। 2021 সালে পুতিন জো বাইডেনের সঙ্গে দেখা করেছিলেন। এরপর ইউক্রেনের রাশিয়ার বিশেষ অভিযান শুরু হয়। পুতিন দখলকৃত এলাকা ধরে রাখতে অটল, ট্রাম্প শান্তিদূত হতে চান। পুতিনের জন্য এই বৈঠক কূটনৈতিক স্বীকৃতি। এটি দেখায় পশ্চিমারা তাকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ। যৌথ সংবাদ সম্মেলনের ঘোষণা রাশিয়ার শীর্ষে ফেরার প্রমাণ। আলাস্কা বেছে নেয়ার কারণ নিরাপত্তা। রাশিয়ার চুকোটকো থেকে এটি মাত্র 90 কিলোমিটার দূরে। ইউক্রেন ও ইউরোপ থেকে দূরত্ব কিয়েভকে পাশ কাটায়। পুতিন চান 4টি ইউক্রেনীয় অঞ্চল রাশিয়ার হাতে থাকুক। এগুলো হলো দোনেস্কো, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরোসেন। কিয়েভ যেন এসব এলাকা ছেড়ে দেয়। ট্রাম্প বলেছেন পুতিন শান্তির জন্য প্রস্তুত, তবে জেলেনস্কির সঙ্গে দ্বিতীয় বৈঠক লাগবে। তিনি 2024-এ প্রতিশ্রুতি দিয়েছিলেন যুদ্ধ দ্রুত শেষ করবেন। কিন্তু হোয়াইট হাউসে ফিরে তিনি জেলেনস্কিকে তিরস্কার করেন, সামরিক সহায়তা স্থগিত করেন। জেলেনস্কি ও ইউরোপীয় মিত্ররা আশঙ্কায়, তারা চান কিয়েভ ছাড়া চুক্তি না হয়। ট্রাম্প বলেছেন পুতিন ও জেলেনস্কি শান্তি চাইবেন। দ্বিতীয় বৈঠকে আরও নেতা থাকতে পারেন। পুতিনও মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি নিয়েছেন।
পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র শান্তির জন্য আন্তরিক। তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা চান। এই বৈঠক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। ইউক্রেন যুদ্ধের গতিপথ নির্ভর করছে এর ওপর। শান্তি হবে নাকি দ্বিতীয় বৈঠকের অপেক্ষা সময় বলবে। সানি আহমেদ, নাগরিক। ভুটানে হতে চলা সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপের জন্য 30 সদস্যের বাংলাদেশ দল দেশটিতে পৌঁছেছে। সকালে তারা ভুটানের পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। মেয়েদের কোচ পিটার জেমস বাটলারের ছুটি, তাই দল পরিচালনা করছেন কোচ মাহবুবুর রহমান লিটু এবং সহকারী কোচ আবুল হোসেন। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এমন 7 জন ফুটবলার রয়েছেন দলে। নেতৃত্ব দেবেন অর্পিতা বিশ্বাস। ভালো একটি আসর উপহার দেওয়ার প্রত্যাশা জানান দলের কোচ ও খেলোয়াড়রা। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।